আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। এবং বরাবরের মতো সবাইকে অনুরোধ করব, আমাদের যেহেতু নিয়মিত ক্লাসের একটা অংশ, আজকে এটা পেইড ব্যাচের ক্লাস ছিল। ওকে, তো ক্লাস এত আগে শুরু হয়নি, জাস্ট আমি লিঙ্কটা আগে দিয়েছি, কারণ একটু শেয়ার করতে অনেক সময় আমাদের একটু লেট হয়, মানে নেটওয়ার্ক সমস্যার জন্য 2-1 মিনিট লেট হয়। তো সবাই যুক্ত হবে আমাদের সঙ্গে, তো আমি একটু অপেক্ষা করছি। যারা যুক্ত হয়েছে অলরেডি সবাইকে অনুরোধ করব, সবাই একটি করে ক্লাসটি শেয়ার দিয়ে দেই, এবং ক্লাসটি শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখে দিব। হ্যাঁ, সবাই ক্লাসটি শেয়ার দিয়ে তারপরে ডান লিখে দিব। একটু সবাই ক্লাসটি শেয়ার দিয়ে দিব কাইন্ডলি, এবং কে কোথা থেকে দেখছি সেটাও একটু কমেন্টসে জানিয়ে দিব, কেমন? যে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু ক্লাসটি শেয়ার দিয়ে দিবেন। প্লাস হচ্ছে আমাদের সবাই একটু শেয়ার দেওয়ার পরে আবার নিচে জানাবেন যে স্যার শেয়ার দিয়েছি। ওকে, আমরা ক্লাসটি শুরু করব। আজকে প্রথম আসলাম লাইভ ক্লাসে, থ্যাংক ইউ, সমস্যা নেই। ফার্স্ট ক্লাস, আজকে অনেকগুলা বিষয়ের সারমর্ম আজকে আলোচনা করা হবে। তো আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু জানতে চাই সর্বপ্রথম, যে কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কেমন? একটু বলে দেন যে সবাই কে কোথা থেকে দেখছেন। আমরা বরাবর প্রায় 200 স্টুডেন্ট ক্লাস করি, কাছাকাছি আমাদের সঙ্গে থাকে, তো আজকেও ইনশাল্লাহ তার ব্যতিক্রম হবে না। আপনারা একটু সবাই কাইন্ডলি ক্লাসটি শেয়ার দিয়ে দিবেন। হ্যাঁ, সবাইকে অনুরোধ করব, সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে আমাকে অবশ্যই শেয়ার দিয়ে ডান লিখবেন। শেয়ার দিয়ে ডান লিখবেন যেন আমি বুঝতে পারি। হাবিব ওয়াহিদ অলরেডি শেয়ার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি শেয়ার দিয়েছে, এবং যারা এখনো শেয়ার দেয়নি সবাইকে অনুরোধ করব একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দিব। হ্যাঁ, সাবরিন আক্তার বলছে স্যার শেয়ার ডান। তাসমি আজমি বলছে স্যার শেয়ার ডান, থ্যাংক ইউ। যারা শেয়ার দিয়েছি সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং ক্লাসটি শেয়ার দিয়ে দেওয়ার জন্য। আর পাশাপাশি আমি তো অবশ্যই থাকবো আপনাদের সঙ্গে। বেশ আজকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা হবে, যে বিষয়গুলো আপনার মনের অনেক প্রশ্ন আছে ক্লিয়ার করে দিবে। কেননা আজকে টপিকটা হয়তো আমি রেখেছিলাম যেটা পেইড ব্যাচে রাখবো, বাট আজকের ক্লাসটা অনেকটা সলভিং ক্লাসের মতো হয়ে যাবে। মানে পিন পয়েন্ট ইরোর মানেই হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনের বিভিন্ন ভুল দেওয়া থাকে, সেই অংশটা ইনশাল্লাহ সলভ করা। তো আমরাও সেই অংশটার কাজ করব। আমাদের সঙ্গে 55 জন যুক্ত হয়েছে, সবাই একটু শেয়ার দিয়ে দেই স্যার, সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেই। আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছে সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিব। একটু দ্রুত করেন সবাই, সবাই একটু দ্রুত করেন, 2-1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা যেন শুরু করতে পারি। অলরেডি আমাদের 9টা বাজতে এখন 1 মিনিট সময় আছে, সবাই একটু শেয়ার দিয়ে দেন। হ্যাঁ, দেখেন আমি কিন্তু অসুস্থ, তারপরেও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আসছি। যারা যুক্ত হয়েছেন তারা তো হয়েছেন। কুসুম কলি অলরেডি শেয়ার দিয়েছেন জয়পুরহাট থেকে, আসসালামু আলাইকুম স্যার ফ্রম মিরপুর টু তাসনিয়া আজমি। তো সবাই একটু শেয়ার দিয়ে দেই, শেয়ার দেওয়ার পরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত ক্লাসে আমরা জয়েন করে ফেলি। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করব খুব শীঘ্রই। আপনারা যারা যেখান থেকেই যুক্ত হয়েছেন সবাই চেষ্টা করবেন কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা রাখতে, এবং যেই কোনো প্রশ্ন আজকে আমরা সলভ করব যেটা এটা সব প্রিভিয়াস কোশ্চেন, ভুলগুলো আইডেন্টিফাই করা প্লাস সেটার সমাধানটা বের করা। সমাধান দেওয়া থাকলেও আপনার কাজ হচ্ছে বোঝা যে আসলে কেন হলো, আমি সেই অংশগুলো বলে দেবো ইনশাল্লাহ। তো সেভাবে করে ইনশাল্লাহ আমরা আগাবো। তো আবার একটু জানতে চাচ্ছি যারা পরে যুক্ত হয়েছে স্যার সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দিব। আমি ক্লাসটা আর দেরি করব না, তাহলে আমরা ক্লাসটি এখন রান করব। ওকে, আমরা প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আমাদের পিন পয়েন্ট ইরোর্স যে টপিকটা, এটা মাস্টার বইয়ের একটা কোর্স, আমরা মাস্টার বই রিলেটেড যে কোর্সগুলো করে থাকি সেই বইয়েরই একটা কোর্স। তো আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ক্লাসটি শুরু করব। হ্যাঁ, খুলনার দিকে দেখছি তো ইংরেজি পড়ার সঠিক পরামর্শ চাই, ইনশাল্লাহ থাকেন সাথে, ভালো কিছু পেয়ে যাবেন। ওকে, টেনশনের কিচ্ছু নেই। আচ্ছা, এটা পিন পয়েন্ট ইরোর্স, পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি প্রয়োজনে। এটা মাস্টার বই রিলেটেড আমাদের একটা পেইড ব্যাচের কোর্স, 680 পেজ। যদি কারো কাছে বই থেকে লাস্ট এডিশনের 680 পেজ। হ্যাঁ,
আচ্ছা, এখানে কিন্তু রুলস আসলে এই জায়গায় কোনো রুলস নেই পিন পয়েন্ট এরর্স সমাধান করার জন্য। রুলস যেটা আছে সেটা হচ্ছে অন্য জায়গার রুলসগুলো এখানে আমাদের ব্যবহার করতে হয়। 680 পেজ। আচ্ছা স্যার, এখন একটু বলছি লাস্টে যারা যুক্ত হয়েছে সবকিছু ক্লিয়ার আছে কিনা? তেজ শক্তি এনার্জি নিয়ে বসেন, 1 ঘন্টা ভাইয়ের সাথে ধুমসে দৌড়াইতে হবে। আরো একটা কথা বলি, যেহেতু পিন পয়েন্ট ইরোর্স, যে যত আগে পারেন অ্যান্সার করবেন আমি বলার সাথে সাথেই, আমি তারপরে বুঝিয়ে দিব। আমি কিন্তু একটু সুপার ফাস্ট গতিতে যাব। আমার টার্গেট আজকে অনেকগুলো প্রশ্ন সলভ করা। পাশাপাশি আপনারা যারা যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার দিয়ে এখনই আরো একবার শেয়ার ডান লিখে দেন, যেন আমাদের সঙ্গে মিনিমাম 100+ স্টুডেন্ট থাকে। যত বেশি স্টুডেন্ট থাকবে তত বেশি মজা হবে, তত বেশি আমরা সবাই একত্রে বিভিন্ন প্রশ্ন করব, বিভিন্ন ধরনের উত্তর আপনি জানতে পারবেন। তো যাই হোক, আমাদের সঙ্গে 85 জন যুক্ত হয়ে গিয়েছে। আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাই। প্রথমেই আমাদের একটা প্রশ্ন করা হয়েছিল, সেটা হচ্ছে কি স্যার? দ্য অনলি ইরর্স ইন দ্য সেন্টেন্স ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই দ্য, তারপরে বলছে কমিটি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অথরিটিস। আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে একটা বিষয় খেয়াল করেন, সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ওয়ান। যখনই আপনি চিন্তা করবেন ওয়ান অফ লেখা আছে, ওয়ান অফ, সিস্টেমটা হচ্ছে এরকম যে স্যার ওয়ান অফ প্লাস সবসময় প্লুরাল নাউন বসবে। কি স্যার? প্লুরাল নাউন এটা। এখন খেয়াল করেন যে কোনো জায়গাতে যখন বলছে ওয়ান অফ প্লাস কি স্যার? পিএন, মানে প্লুরাল নাউন। ওয়ান অফ এর পরে কি বসবে? ওয়ান মানেই একজন, অফ মানে এর। আমি কখনোই বলতে পারবো না একজনের একজন, আমি বলবো 5 জনের একজন, 7 জনের একজন, 10 জনের একজন। তো এইখানে বলছে ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস, রিকমেন্ডেশন বলা যাবে না, কি বলতে হবে? রিকমেন্ডেশনস। আচ্ছা, 100+ হয়ে গিয়েছে। সবাই এই যে শেয়ার দিয়ে ডান লিখে দিয়েছে, অনেকে কিন্তু যারা জানে, আমি বারবার বলি না, তারপরেও অনেকেই অলরেডি যুক্ত হয়ে শেয়ার ডান দিয়ে দিয়েছে অলরেডি। থ্যাংক ইউ সো মাচ। যারা নিজ গতিতে থ্যাংক ইউ দিয়েছে তাদের জন্য একটা করে স্পেশাল লাভ। ওকে, আমি যদিও ভালো লাভ আঁকাইতে পারি না, আপনাদের জন্য এটা লাভের পরিবর্তে লস হয়ে যাবে। তো যাই হোক, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, থাকেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা একটু নিতে পারি। 1 নম্বরের উত্তরটা কি হবে তাহলে স্যার? আপনারাই বলেন, ভুলটা কোথায় আছে? ভুলটা কোথায় আছে? ওয়ান অফ, এরপরে কি বলছি স্যার? এরপরে প্লুরাল নাউন হইতে হবে। আমি এবার ভাগ করে দিচ্ছি, দেখেন তো কোন জায়গায় কোন জায়গায়। এই যে একটা ওয়ার্ড আছে রিকমেন্ডেশন। আচ্ছা, আরেকটা কি বলছে স্যার? ওয়াজ, এই যে এখানে। আরেকটা জায়গায় কি বলছে স্যার? অ্যাকসেপ্টেড বাই, এই যে অ্যাকসেপ্টেড বাই। আরেকটা দেওয়া আছে কমিটি, এই যে কমিটি, COMMITTEE। তাহলে নিজেরাই বলেন যে স্যার প্রথমে উত্তর করে ফেলেন যে এই জায়গাটাই ওয়ান অফ এর পরে আমার যে রিকমেন্ডেশনটা থাকার কথা ওইটা কি প্লুরাল আছে নাকি সিঙ্গুলার আছে? সিঙ্গুলার থাকলে কি করব, প্লুরাল থাকলে কি করব? ওকে, ফোন ক্লিক করে 2বার শেয়ার, থ্যাংক ইউ সো মাচ। পিডিএফ এর এই টপিকটা বের করেন তাহলে হবে, তবে পিডিএফ আর ফোন একসাথে আপনি 2টা কাজ চালাইতে পারবেন না। হ্যাঁ, সেজন্য যেহেতু এখানে আমি বই ওপেন করছি, আপনার বই ওপেন করার প্রয়োজন নেই, পরে প্রয়োজন এটা ওপেন করবেন, কারণ এখন তো আমি সরাসরি বইয়ের পেজ ওপেন করছি। আপনি ওপেন করলে যা হবে আমিও করলে তাই হবে। আপনার কাজ এখন উত্তর দেওয়া। তাহলে স্যার কি হবে? এ নাম্বারটা, 1 নাম্বারটার উত্তর কি হবে একটু করে ফেলি। উত্তর যদিও থাকে পাশে, বাট এই অংশটা আগেই দেখবেন না। হ্যাঁ, কারণ এই অংশটা দেখা উচিত নয় আগেই, আপনার চোখ চলে যায় অনেকেরই, কিন্তু বুঝতে পারলেন কিনা এটা হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ, তাহলে রিকমেন্ডেশন, এটার প্লুরাল কি স্যার? রিকমেন্ডেশনস। কি স্যার? রিকমেন্ডেশনস। ওয়ান অফ এর পর সবসময় কি হবে স্যার? প্লুরাল নাউন হবে বা প্লুরাল সাবজেক্ট হবে, মনে থাকবেন এটা, কখনো সিঙ্গুলার হয় না। আচ্ছা, 2 নম্বরে বলছে অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্ট এ গুড ওয়ে টু ইমপ্রুভ লিসেনিং স্কিল ইজ বাই ওয়াচ টেলিভিশন। আচ্ছা, আপনার এই যে প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা একটু খেয়াল করেন। এখানে আমাদের যে একটা কথা বলা হয়েছে, এটাকে বলা হয় প্যারালালিজম টপিক অনুসারে। সহজভাবে কি বুঝাতে হবে এই টপিকে? বুঝি নাই কি বলছে প্রশ্নটা। কাজী আবিদ কি যেন একটা প্রশ্ন করছে, ভাই আমি বুঝি নাই, সত্য বলতে আমি নিজেই আপনার কথাটা বুঝিনি। হ্যাঁ, আচ্ছা, তো একটু কথা বলে নেই স্যার। প্যারালালিজমের সিস্টেমটা হচ্ছে এমন, কোন সেন্টেন্সে যদি দেখেন শুরু থেকে শুরু হয়েছে এরকম 2 + ভার্ব 1, তাহলে পরবর্তীতে যতবারই ভার্ব আসবে 2 + ভার্ব 1 আসবে। ওকে, 2 + ভার্ব 1 মানে এই সিকোয়েন্সে যাবে, এটাকে বলে প্যারালালিজম। যদি শুরু থেকেই দেখেন যে ভার্ব +ing আছে, তাহলে পরবর্তীতে যখনই আসবে ভার্ব +ing আসবে, অর্থাৎ যতবার ভার্ব আসবে ভার্বের সাথে ing আসবে। যেমন আপনি যদি বলেন সিইং ইজ বিলিভিং, এরকম সেন্টেন্স,
টু error is human, to forgive is divine. টু error, to forgive মানে টু দিয়ে ভার্ব ওয়ান হলে টু ভার্ব ওয়ান মানে ইনফিনিটিভ যেটাকে আমরা বলি। আবার যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে আপনাকেও ভার্ব প্লাস আইএনজি তে নিয়ে করতে হবে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখেন অলরেডি দেওয়া আছে টু প্লাস ভার্ব ওয়ান, তো সেই হিসাবে আমার এইখানেও কি হওয়ার কথা স্যার, টু প্লাস ভার্ব ওয়ান। এই যে জায়গাটায় যেখানে আপনার মূলত একটু বুঝে নেওয়া উচিত যে কোন জায়গাটা, তাহলে আপনার একটু বুঝে নেওয়া উচিত যে কোন জায়গাটা উত্তর হচ্ছে স্যার 2 নম্বরের উত্তর কি বুঝতে পারছি কিনা? 2 নাম্বার হলে 2C লিখে দিয়েন যে স্যার 2 নাম্বার ক্লিয়ার, ও 2C দিলে তো আবার উত্তর সি বুঝে যেতে পারি, CLR লিখেন প্রয়োজনে যে স্যার 2 নাম্বার ক্লিয়ার। আমরা নেক্সটে চলে যাব। আমি জাস্ট টপিকগুলো আজকে বলতেছি, প্রিভিয়াস অনেকগুলো ক্লাস হয়েছে তার অনুসারে বলতেছি। হ্যাঁ, এই পিন পয়েন্ট ইরোর্স এর টপিকটাতে কি চাচ্ছে প্রশ্ন যারা করছেন সহজ ভাষায় যদি বলেন। আচ্ছা, কি চাচ্ছে? পিন পয়েন্ট ইরোর্স মানে হচ্ছে একটা ফুল সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সের ছোট্ট একটা ভুল আছে, এই ভুলটাই আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ভুলটা কোন জায়গায়। যেমন প্রথম প্রশ্নে আমার রিকমেন্ডেশন এটা হওয়ার কথা, রিকমেন্ডেশনস মানে এস যুক্ত হওয়ার কথা, কারণ নিয়মটা কি বলছি, ওয়ান অফ থাকলে পরে প্লুরাল বসবে। এই ভুলটাই হচ্ছে উত্তর, আপনাকে ভুলটা খুঁজে বের করতে বলছে। 3টা অপশনের মধ্যে দেখেন এ নাম্বারেই হচ্ছে সেই ভুল উত্তরটা আছে এখানে, মানে ভুল ওয়ার্ডটা। দ্বিতীয়টাই দেখেন বলছে অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্ট এ গুড ওয়ে টু ইমপ্রুভ, তাহলে টু ইমপ্রুভ এখানে আছে মানে ভার্ব ওয়ান, তাহলে এখানে যদি টু ওয়াচ থাকার কথা, বাট এখানে টুটা নাই, ওয়াচটা ঠিকই আছে মানে ভার্ব ওয়ানটা আছে, বাট বাই বসাই দিছে, যেটা হওয়ার কথা ছিল টু। আপনাকে সেই উত্তরটা কি আছে দেখেন সি তে আছে, মানে ওখানে ওয়ার্ডটা সি দিয়ে দিয়েছে, তাহলে দ্বিতীয়টার উত্তরটা কি স্যার? সি। এবার আসবো, হ্যাঁ, ভুল বের করতে হবে। পিন পয়েন্ট ইরোর্স মানে হচ্ছে কি স্যার, ভুলটা বের করতে হবে। আচ্ছা, আরেকটু স্লো যাব তাই তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আরেকটু স্লো যাব, আপনাদের বোঝা দিয়েই হচ্ছে কথা, আরেকটু স্লো যাচ্ছি, সমস্যা নেই। তাহলে একটু দেখি স্যার কি বলছি, যে সিস্টেমটা হচ্ছে এরকম যে কোনো সেন্টেন্সে যদি দেখেন যে কোনো সেন্টেন্সের শুরুর দিকে টু দিয়ে ভার্ব ওয়ান আছে, এরকম টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে ওই সেন্টেন্সে পরবর্তীতে যদি ভার্ব বসাতে হয় তাহলে টু প্লাস ভার্ব ওয়ান বসাতে হবে। সিস্টেমটা এরকম, এটাকে বলে লিজম। হ্যাঁ, এখন একটু দেখেন, যেমন একটা বিখ্যাত উক্তি আছে যেটা বলছিলাম ম্যান, এরপর একটা ছিল টু ফরগিভ ইজ ডিভাইন, এই যে এরকম মানুষ মাত্রই ভুল করে, সেই বিখ্যাত লাইন টু ইরোর ইজ হিউম্যান, এই যে কথাটা। তাহলে দেখেন এখানে টু দিয়ে ভার্ব ওয়ান, এখানেও টু দিয়ে ভার্ব ওয়ান, বাট এই সেন্টেন্সে টু দিয়ে ভার্ব ওয়ান আছে, বাট এখানে ভার্ব ওয়ান আছে কিন্তু এখানে টু নেই, এই জন্য এটা ভুল, এখানে হওয়ার কথা হচ্ছে টু। ওকে, এবার বুঝছি না স্যার, মাথার উপর দিয়ে যায়, সমস্যা নাই, মাথা এখন একটু স্লো করেন, আমি ভেবেছিলাম আপনারা পারবেন, বাট যাই হোক আমরা আস্তে আস্তে যাই, সবাইকে নিয়েই যাই সাথে করে। হ্যাঁ, সবাই একসঙ্গে যাব, একসঙ্গে শিখবো। আচ্ছা সমস্যা নেই, এখন কি বুঝছি কিনা, এখন বুঝলে একটু সবাই ক্লিয়ার লিখে দেন, এইটা বুঝলে একটু সবাই ক্লিয়ার লিখে দেন, আমরা নেক্সটে চলে যাই, অথবা নেক্সট লিখে দেন। হ্যাঁ, এইটুকু বুঝলে ক্লিয়ার বলেন এবং তারপরে আমরা নেক্সটে চলে যাই, কেমন? আচ্ছা নেক্সটে চলে যাই, দেখেন বলছে 3 নাম্বার, এ ডক্টর মে বি এবল টু ডায়াগনোসিস এ প্রবলেম পারফেক্ট বাট ড্যাশ, আচ্ছা বাট হি মে নট বি এবল টু ফাইন্ড এ drug to which the patient will respond। আচ্ছা, আমার যে প্রশ্নটা দেখেন প্রথমে যে কমাটা আছে, এই যে কমা, তাহলে এ ডক্টর মে বি এবল টু ডায়াগনোস এ প্রবলেম মানে একজন ডক্টর একটা সমস্যা আইডেন্টিফাই করতে সক্ষম হতে পারে। পারফেক্ট মানে সঠিক, সঠিক নাকি সঠিক ভাবে, কথাটা হচ্ছে এইখানে যে সঠিক না বরং সঠিক ভাবে, এই সঠিক ভাবে এটাকে ইংলিশে বলে পারফেক্টলি। কি বলে স্যার? পারফেক্টলি। এটা সম্পূর্ণ অর্থ না জানলে পারবেন না, তো এই জন্য আমাদের এইটা ভুল আছে। ওকে, যে পারফেক্ট কি হবে? লি, পারফেক্টলি। এই জন্য যে এ ডক্টর মে বি এবল টু ডায়াগনোস আ প্রবলেম পারফেক্টলি মানে সঠিকভাবে একটা ভুল ধরতে সক্ষম হতে পারে, কিন্তু হি মে নট বি এবল টু ফাইন্ড আ ড্রাগ টু হুইচ দ্য পেশেন্ট উইল রেসপন্ড, কিন্তু সে সঠিক ঔষধ খুঁজে নাও পেতে পারে যেটা রোগীর উপর কার্যকর হবে। ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা এটা আবার ক্লিয়ার হয়েছেন কিনা, তাহলে 3 ক্লিয়ার লিখে দেন আবার, তারপরে নেক্সটে চলে যাই স্যার। ওকে, পরেরটা ক্লিয়ার হয়েছেন কিনা একটু নেক্সটে চলে যাই। ওকে ঠিক আছে,
বলছে আমরা ক্লাস 6 এ পড়ি, ধরে নেন, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা সমস্যা না, আমি তো বলে দিচ্ছি একদম ডিরেক্টলি যে কিভাবে কোনটা হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে বলছি যে পারফেক্টটা ভুল আছে অর্থগত দিক থেকে, যে পারফেক্টলি কথাটা এমন হবে যেমন স্লোলি, কুইকলি, আমরা যে কথাগুলো বলি না। তাহলে একজন ডক্টর রোগটা আইডেন্টিফাই করতে পারে বা সমস্যাটা আইডেন্টিফাই করতে পারে, সঠিক বলবো না সঠিকভাবে? সঠিকভাবে। এই এলওয়াই থাকা মানে হচ্ছে ভাবে, যেমন স্লোলি মানে ধীরভাবে, কুইকলি দ্রুতভাবে, সুইফটলি দ্রুতভাবে, কারেক্টলি সঠিকভাবে। এইখানে সেই পারফেক্টলি এটার মানেও সঠিকভাবে। এই হচ্ছে সিস্টেমটা, এই জন্য এইখানে এরকম আসছে। আচ্ছা সাউন্ড ক্লিয়ার না, সাউন্ডে সমস্যা আছে? সাউন্ড ক্লিয়ার আছে না? একটু আপনারা যারা আছেন বললেন তো আমাকে যে স্যার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু বলবেন হ্যাঁ সাউন্ডটা ঠিক আছে কিনা। আমরা নেক্সট 3 এর পরে 4 নাম্বারে চলে যাব। 4 নাম্বারে কি আছে দেখি। 4 নাম্বারে every man and woman should vote for the candidate of their choice. এখানে আমি রুলসটা বলে দিলেই একবার আপনাদের সহজে মনে পড়ে যাবে। দেখেন রুলসটা কি ছিল, সেই ছোটবেলার একটা নিয়ম, এভরি জি না, এই লাইনটা মনে আছে না সবার? দেখেন তো, যে এভরি মাদার লাভস। আচ্ছা লাভস, তারপরে হার নাকি দেয়ার, মনে আছে নাকি? দেখেন তো, দেয়ার চাইল্ড। আচ্ছা আপনারা এইটার উত্তর করেন তো যে স্যার এখানে হার হবে না দেয়ার হবে, এটা শুনি আগে, তাহলে আমি বুঝতে পারবো যে স্যার এইখানে কি হার হবে না দেয়ার। ছোটবেলা সেই কাহিনীটা মনে আছে কিনা, যে এভরি মাদার লাভস হার চাইল্ড না দেয়ার চাইল্ড, এখানে কি হার হবে নাকি দেয়ার হবে? নিচেরটা একটু জানতে চাই। হ্যাঁ এই পর্যন্ত একটু বলেন যে এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ওকে সাউন্ড ক্লিয়ার, ওকে ফাইন। হ্যাঁ এই যে হার হবে, হার হবে, সবাই বলে ফেলছে অলরেডি স্যার হার হবে। সবাই 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 একটু উত্তর করব। সবাই উত্তর করলে সব সুবিধাটা হচ্ছে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি শিখবেন, মানে এখানেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে সিস্টেমটা হচ্ছে আপনারা সবাই বলছেন যে হার, কেউ দুই একজন বলছে দেয়ার। সবসময় মনে রাখবেন, যারা বুঝতেছেন না তারা খুব সুন্দরভাবে বলবেন। সেক্ষেত্রে আপনার কাজ কিটা একটু দেখেন, সেটা হচ্ছে এভরি যুক্ত যে কোনো সাবজেক্ট, আবার বলছি এভরি যুক্ত যে কোনো সাবজেক্টের পসেসিভ, এই যে পসেসিভ সবসময় সিঙ্গুলার হয়, মানে হয় হিজ হবে না হলে হার হবে। এখানে এভরি মাদার আছে, যেহেতু মাদার তাই আমি হার লিখছি, যদি ফাদার হইতো তাহলে হিজ লিখতাম। ওকে এভরিবডি থাকলেও সেম, এভরি ওয়ান থাকলেও সেম, মানে এভরি যুক্ত যে কোনো সাবজেক্ট যদি হয় সেটা যদি ব্যক্তি বোঝায় তাহলে তার পসেসিভ সবসময় সিঙ্গুলার হবে, হইলে হিজ না হইলে হার। আচ্ছা এটা যদি বুঝে থাকেন তাহলে এইবার বলেন তো যে 4 নম্বরে ভুল আছে কোথায়? এইখানে দেয়ার আছে, তাহলে এইখানে কি হওয়ার কথা বলেন তো? এখানে বলছে এভরি ম্যান অ্যান্ড ওম্যান, এভরি ম্যান অ্যান্ড ওম্যান শুড ভোট ফর দ্য ড্যাশ। তাহলে এখানে আপনি যেহেতু ম্যান অ্যান্ড ওম্যান দুইটাই আছে, তাহলে আপনি ওখানে হিজ বা হার যে কোনো একটা ব্যবহার করতেই পারবেন। এবার কি ভুলটা আইডেন্টিফাই করছি স্যার, যে কেন ভুল হয়েছে? এই 4 নাম্বারটা ক্লিয়ার কিনা? তাহলে 4C লিখে দেন, তাহলেই বুঝতে পারবো যে স্যার 4 নাম্বারটা ক্লিয়ার, বা 4CLR, সমস্যা নেই, এভাবে করে একটু করে দেন যে স্যার 4 এটা ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছে কিনা। এই নিয়মটা ছোটবেলায় অনেকবার করছি, আর এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন, তো এই জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যেন আপনি অন্তত পক্ষে একটু ভালো করে দেখতে পারেন। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি না স্যার? আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার কিনা। হ্যাঁ এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? নাম্বার 5, হ্যাঁ 4 নাম্বার অলরেডি 4 নাম্বারে উত্তর করে ফেলছেন অনেকেই, যে স্যার 4D, অনেকে উত্তর করে ফেলছেন 4CLR 4D। 4 নাম্বারের উত্তর কি হবে সবাই করে ফেলেন একটু, 4 নাম্বারের উত্তর কি হবে? ওকে ফাইন করে ফেলছেন। এবার আসেন 5 নাম্বার। 5 নাম্বারের নিয়মটা কোথায় পড়তেছে? বলতেছে আই ডোন্ট নো ওয়্যার। এই যে WH ওয়ার্ড দেখতেছেন না স্যার, ওয়্যার, এই ওয়্যার যদি কখনো সেন্টেন্সের ইন্টারগেটিভ হিসেবে কাজ না করে, আবার বলছে ইন্টারগেটিভ হিসেবে কাজ না করে, মানে যদি সেটা কখনো দেখেন কোনো সেন্টেন্সের মাঝে বসছে, যারা প্রোনাউনের ক্লাস করছে তারা জানে এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব।
তা রিলেটিভ প্রোনাউন গুলো আমরা বলেছিলাম এটাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে, এটা অ্যাডভার্বের ক্লাস আবার দেখে নেবেন। এখন এই যে ডব্লিউএস ওয়ার্ড, এটা মূলত রিলেটিং ওয়ার্ড, হ্যাঁ, আর এইটা কমপ্লেক্স সেন্টেন্স। এই রিলেটিং ওয়ার্ড যেহেতু বসছে ডব্লিউএস মাঝখানে, আবার দেখেন শেষে কিন্তু কোনো ইন্টারগেটিভ সাইনও নাই, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সিস্টেমটা হচ্ছে এই ডব্লিউএস এর ওয়ার্ডের পরে অবশ্যই একটা সাবজেক্ট প্রয়োজন হবে। কি প্রয়োজন হবে? সাবজেক্ট প্রয়োজন হবে, যেমন হি কুড, দে কুড। বাট এইখানে সিস্টেমটা দেখেন উল্টা, কুড হি লেখা আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ক্যান ইউ হেল্প মি যখন আমরা বলি, ক্যানটা আগে বলি, অবশ্যই শেষে ইন্টারগেটিভ সাইন্স থাকে। তো ইন্টারগেটিভ সাইনটা না থাকলে তখন আমরা কি বলি? আই ক্যান হেল্প ইউ, ঘুরায় যায়, সাবজেক্টটা আগে থাকে। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এটা হওয়ার কথা ছিল হি কুড। ওকে, এইটা এরকম যে হি কুড হ্যাভ গান সো আর্লি ইন দ্য মর্নিং। এই যে আই ডোন্ট নো হোয়ার হি কুড হ্যাভ গান সো আর্লি, আমি জানি না যে সে এত সকালে কোথায় গিয়েছিল। তাহলে 5 নাম্বারটা কি হওয়ার কথা স্যার? সাবজেক্টটা আগে আসবে আর কুডটা পরে যাবে। ক্লিয়ার কিনা বলেন? 5 নাম্বারটা বুঝতে পারছি স্যার? 5 নাম্বারটা কি এখন ক্লিয়ার বুঝতে পারছি কিনা আমরা যে স্যার 5 নাম্বারে এখানে এই সমস্যাটা আমরা ক্লিয়ার? তাহলে 5টা একটু উত্তর করে ফেলবেন যে 5 নাম্বারে কি হতে পারে উত্তরটা, এবং সেটা ক্লিয়ার হয়েছেন কিনা। যে 5 নাম্বারে উত্তরটা ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানিয়ে দিব সবাই যে স্যার 5 নাম্বারের উত্তর ক্লিয়ার। ঠিক আছে? যেহেতু যারা পরে যুক্ত হয়েছেন তাদের টেনশনের কিছু নাই, রেকর্ড আছে ক্লাসগুলো, সেখান থেকে দেখে নেবেন। আরো একটা কথা বলি, আপনাদের যদি কোনো ক্লাস রিকমেন্ডেশন থাকে যে স্যার এই ক্লাসটা পূর্বে হয়ে গেছে, সেই ক্লাসটা আরো একবার নিলে ভালো হয়, তাহলে সেইটা অবশ্যই অবশ্যই আপনি কমেন্টসে জানাতে পারেন যে স্যার এই টপিকটা খুবই দুর্বল। কারণ আমি যখন সলভিং ক্লাস শুরু করব তখন ওই টপিকগুলো আগে ধরে করবো। কারণ আজকে ধরেন, আজকে আমার এক স্টুডেন্ট, আমি জানি না সে এখানে আছে কিনা, সে আমাকে একটা প্রশ্ন করেছে, মানে তার একটা অভিপ্রায় বা এক্সপেরিয়েন্স করেছে। স্যারটার নাম আমার ঠিক এক্সাক্ট মনে নেই, সাফিন বা শাকিল এরকম একটা কিছু হবে, জানি না ঠিক। তো সে 4 মাস আগে ভর্তি হয়েছিল মাস্টার বইয়ের এরকম সলভিং করার একটা ক্লাসে, বা মাস্টার বইটা ধরে ধরে পড়ানোর ক্লাসে। তো যেখানে সে 4 মাসে টোটাল হচ্ছে, বললো যে স্যার ক্লাস হয় না, 30 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, এই সমস্যা সেই সমস্যা। আর টোটাল বললো যে স্যার সব মিলিয়ে এই সমস্যাযুক্ত হয়তো বা 7টা-8টা ক্লাস হয়েছে মনে হয়। তো সে আমাকে স্ক্রিনশট সহ দিছে যে যার কোর্সে ইন হয়েছিল, আমি জানি না সে আছে কিনা এখানে। তো আমরা অনেকগুলো ক্লাস দেওয়ার চেষ্টা করেছি এবং আরো ক্লাস হবে, এই সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের ক্লাস হবে। আপনাদের কোনো ক্লাস রিকমেন্ডেশন থাকলে যে স্যার এই ক্লাসটা মাস্টার বই ছাড়া অন্য বইতে আছে, তবু আমাদেরকে একটু বললেন, তাতে ভালো হবে। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় আমরা তার পরের প্রশ্নটায় চলে যাব। স্যার পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে দেখেন, বলছে শি ইজ লুকিং ফরওয়ার্ড। আমি একটু বলে দিই নিয়মটা, সেটা হচ্ছে এর আগেও করিয়েছি, তাহলে আপনারা নিজেরাই উত্তরটা করতে পারবেন। হ্যাঁ, সেটা হচ্ছে 6 নাম্বারটা উত্তর করার আগে জাস্ট আমি রুলটা একটু বলছি। সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এগুলো আমরা এর আগে করছি, উইথ এ ভিউ টু। তো আমি এখন যেহেতু একটা আছে একটাই বলতেছি, লুক ফরওয়ার্ড টু। হ্যাঁ, এই লুক ফরওয়ার্ড টু সবসময় টুর পরে ভার্ব 1 হয়, বাট লুক ফরওয়ার্ড টু এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে উইথ আ ভিউ টু। ওকে, এই দুইটার অর্থই মূলত হচ্ছে জন্যে, যেটাকে বলি ফর, এই দুইটার অর্থেই। এদের পরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে। কি হবে স্যার? ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক আছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি হয়ে থাকে, এবার 6 নাম্বারের উত্তর আপনারাই বলেন। এখানে লুকিং ফরওয়ার্ড টু কথাটা আছে, দেখেন লুকিং ফরওয়ার্ড টু, তাহলে এই যে গো, এটা হওয়ার কথা কি বলেন তো? আগে সেটা উত্তর করেন যে স্যার গোটা কি হওয়ার কথা, তারপরে ভুলটা আইডেন্টিফাই করে করেন। আপনারা নিজের একটু উত্তর করেন, কেমন? লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ইউজ টু, গেট টু, এই যে অনেকগুলো উত্তর অলরেডি আমাদের মুস্তাফিজুর রহমান করে ফেলেছে। হ্যাঁ, সমস্যা নাই, পিন পয়েন্ট ইরোর্স একটু আস্তে আস্তে যাব, অবশ্যই হবে না। ক্লাস সবসময় এভাবে ফ্রি হবে না, এটা অনেকদিন পর আজকে আমরা ক্লাস নিচ্ছি। আচ্ছা, ক্লাস 1 2 3 করে আমি দিয়ে দিব স্যার, সমস্যা নেই। অনেক সময় এটা আমিও জানি, কিন্তু আমরা যখন ডাউনলোড দিয়ে আপলোড দিই, তো ওই সময় হয়তো 1 2 3 করা হয় না বাছাই করে। আবার নতুন ক্লাস যখন দেই লাইভ, তখন একটু সমস্যা তৈরি হয়। ওকে, নতুন ব্যাচ শুরু হবে আগামী মাসে, এই মাস শেষ হয়ে যাওয়ার পরে নেক্সট মাসের কোন একটা সময় নতুন ব্যাচ শুরু হবে। ইডিয়ম এন্ড ফ্রেজের ক্লাসটা নিব নেক্সট ক্লাসে স্যার। আজকে এটা যতটুকু পারি আমরা করব। পিন পয়েন্ট ইরোর্সটা মূলত আপনাদের এটা কোনো টপিক না, আমি যদি বলি
লিটারেচারের ক্লাস নেন? আচ্ছা, লিটারেচারের ফ্রি ক্লাস নিব আমি, কিছু সমস্যা নাই। লিটারেচারের ক্লাসের জন্য এত পাগল কেন সবাই? আচ্ছা, তো যেটা বলছিলাম যে স্যার আমরা কোন একটা প্রশ্ন ছিল ওখানে যেটা অনেক উত্তর করছে, যে পিন পয়েন্ট ইরোর্সে যে, এটা কিন্তু আপনাদের কোনো টপিক না। সত্য যদি আমি বলি, এটা কোনো গ্রামারের টপিক না। মানে টিচার হিসাবে, অ্যাজ এ টিচার, কোনো জায়গায় এই টপিক পড়ানো হয় না। কেন টপিক না এটা? এটা জাস্ট একটা প্র্যাকটিস। আপনি এর আগে যা পড়ছেন, এতদিন যা পড়ছেন, সেটা জাস্ট অ্যাপ্লাই করতেছেন। আমি যদি আপনাকে কতগুলো টপিক পড়াইতাম, এই গ্রামারের রুলগুলো কিন্তু পড়ানো হয়েছে, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এরপরে কি হয়। এখন এটা পড়ানোর পরে আপনাকে কিছু কোশ্চেন যদি আমি এটা সলভ করেন, তো এই সলভিং বলা যায় এটা। এটা কিন্তু কোনো ওইভাবে রুল না, আগে করানো হয়েছে এই রুলগুলা। তো তবুও আমরা নিচ্ছি, কারণ এগুলা প্র্যাকটিসের প্রয়োজন আছে। ঠিক আছে? আচ্ছা, কার কার হয়েছে হাত তুলেন দেখি, যে এবার যে কে কে পেরেছেন এটা। বুঝতে পারছি কিনা স্যার? 6 নাম্বারটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, পরে দেখেন একটু বলছে নাম্বার 7। 7 নাম্বারে আমাদের কি বলছে একটু বুঝি। দেখেন বলছে, ইট ওয়াজ uncommon of the players to be disrespect towards the other teams. আচ্ছা, প্রথমে আপনাদের কাছে একটু সহজভাবে বলি। এই যে এখানে দেখেন একটা বি লেখা আছে, দেখছেন? এই যে বি। এখন বির পরে দুইটা অপশন স্যার। বির পরে আপনি যদি বির পরে ভার্ব বসান, তাহলে অবশ্যই সেই ভার্বটা তৃতীয় রূপ হতে হবে। যেমন বি ডান, এটা অলরেডি আবার উত্তর দিয়েছি। হ্যাঁ, অফলাইন ক্লাস করে মজা পাইছিলাম। আচ্ছা, জুবাইরা আল মাহমুদ কোন ব্রাঞ্চে করেছিলেন? আচ্ছা, তো বলছিলাম যে স্যার বীর পরে সবসময় ভার্বের তৃতীয় রূপ হবে। এটা যদি প্যাসিভ ভয়েসে হয়, মানে বীর পরে, অথবা আইএনজি হয়, এটা আমরা বলি। যেমন ফিউচার কন্টিনিউয়াস হলে তখন আইএনজি হয়। তো এখানে বি এরপরে কি বলছে স্যার? ভার্বের তৃতীয় রূপ হবে, মানে V3 হবে। এটা আমাদের নিয়ম। আর যদি না হয়, তাহলে বীর পরে অ্যাডজেক্টিভ বসে, হয় ভার্বের তৃতীয় রূপ, না হলে বীর পরে অ্যাডজেক্টিভ। ওকে, যেমন বিউটিফুল, কাউকে আপনি বলতে পারেন বি গুড, না বলে বলতেছেন বি বিউটিফুল, এরকম টাইপের। এখন এই জায়গায় যেহেতু বি আছে, আর এই যে ভার্ব দেখতেছেন ডিসরেসপেক্ট, এই ডিসরেসপেক্টটা হওয়ার কথা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে সেটা হচ্ছে কি? ডিসরেসপেক্টফুল। ওকে, ডিসরেসপেক্টফুল, যেটা বি নাম্বারটা ভুল। এবার একটু দেখি 6 নাম্বার একটু ক্লিয়ার করলে ভালো হতো। করতেছি ভাইয়া। এখন দেখেন প্রশ্নটা কেমন হচ্ছে। It was uncommon of the players to be disrespectful towards the other team's national anthem. এখন দেখেন প্রশ্নটা হচ্ছে, it was uncommon of the players to be disrespectful, মানে কোন প্লেয়ার্সদের না আসা বা অনুপস্থিতি, যেটা আসলে খুবই অসম্মানজনক, যেটাকে বলা হয় ডিসরেসপেক্টফুল। সম্মানজনককে বলা হয় রেসপেক্টফুল। অসম্মানজনক কাদের প্রতি? টুয়ার্ডস দ্য আদার টিমস ন্যাশনাল অ্যাথেম, মানে অন্যান্য টিমের জাতীয় খেলোয়াড়দের জন্য একটা অসম্মানজনক ব্যাপার। কোনটা? সেটা হচ্ছে যে প্লেয়াররা তাদের না আসা। এই জন্য বলছে ইট ওয়াজ আনকামিং অফ দ্য প্লেয়ার্স টু বি ডিসরেসপেক্টফুল। ও বরিশালে জুবাইর। আচ্ছা, তাহলে 6 নাম্বারটা বুঝছি তো কেন স্যার? এটা দিয়ে বি, যেহেতু বির পরে অ্যাডজেক্টিভ বসবে, সেই ডিসরেসপেক্টফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার মানে হচ্ছে অসম্মানজনক, আর ডিসরেসপেক্ট মানে অসম্মান করা। তো কোন প্লেয়ারদের না আসা বা অনুপস্থিতি অসম্মানজনক। আমরা বলবো না যে কোন প্লেয়ারদের না আসা অসম্মান করা, না, অসম্মানজনক। ওকে, এরকম বিষয়টা। ডিসরেসপেক্টফুল মানে কি? অসম্মানজনক। বুঝছি না স্যার এটা? It was uncommon of the players to be disrespectful to the other team's national anthem. অন্য দলের প্লেয়ারদের জন্য এটা হচ্ছে অসম্মানজনক, একটা দলের না আসা। ঠিক আছে? লুক ফরওয়ার্ড টুর পর আরেকটি ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়। হ্যাঁ, আইএনজি হয়, এটা বলছি আমরা। আচ্ছা, এরপরে আসেন স্যার, আমরা এটা 7 নাম্বার গেল, তাই না? আচ্ছা, 7 নাম্বারের পরে নাম্বার 8 নাম্বারটা একটু দেখবো কি বলছে। neither of the workers was ready to work, এরপরে কি বলছে স্যার? overtime causing the deadline to be missed. আচ্ছা, এখন দেখেন neither of, either of, one of, এই যে কথাগুলো দেখতেছেন না স্যার, এদের পরে এই যে অফ, neither of, তখন এইখানে যে নাউনটা বসবে এটা প্লুরাল হতে হবে। কি হতে হবে স্যার?
প্লুরাল। তাহলে এবার বলেন আপনারা এই যে ভুলটা কোথায় আছে আমাদের? এই যে নিচে অলরেডি নিয়মটা লেখা আছে স্যার, নেইদার অফ, তারপর হচ্ছে ওয়ান অফ, একটু আগে বলছি, অথবা এইদার অফ, অথবা ইচ অফ, EACH, হ্যাঁ, এগুলার পরে সবসময় প্লুরাল নাউন বসে। যদি প্লুরাল নাউন বসে থাকে তাহলে 8 নম্বরের ভুলটা কোথায় আছে দেখেন তো। ভুলটার কারেক্টটা কি হবে তাহলে সেটা শুনি, যে ভুলটার কারেক্ট কি হবে বলেন? যে নেইদার অফ দা ওয়ার্কার নাকি ওয়ার্কার্স, কোনটা হবে? আপনারা এটার উত্তর করতে থাকেন, ততক্ষণ আমরা একটু নেক্সট প্রশ্নটা দেখে আসি কি বলছে। এবার দেখেন বলছে, নো সোনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন ড্যাশ। আচ্ছা, নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কেয়ারসলি হ্যাড, এটা আমি অন্য একটা নিয়মে পড়িয়েছিলাম। সেটা হচ্ছে অতীতকালে যদি দুইটা ঘটনা ঘটে, যেটা বেশি অতীত সেটা পারফেক্টে হয়, যেটা কম অতীত সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আবার বলছি, কথাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবো। অতীতকালে অনেকে এটাকে বিফোর আফটার বিভিন্ন রুলসে মুখস্থ করে থাকে, বাট এটা সেই নিয়ম না। নিয়মটা আমরা এত বেশি জটিল করছি। নিয়মটা একটাই, অতীতে যদি দুইটা ঘটনা ঘটে থাকে তাহলে যেটা বেশি অতীত সেটা পাস্ট পারফেক্ট হবে, যেটা কম অতীত এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন খেয়াল করেন, আপনাদের নিশ্চয়ই এরকম একটা নিয়ম মনে আছে, দা, আমি জাস্ট বিফোর আফটারটা যদি বুঝাচ্ছি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তারপরে লেখা ছিল বিফোর দ্য ডক্টর কেম। আপনারা কি মনে মুখস্থ করতেন যে এই বিফোরের পূর্বে পারফেক্ট, আফটারের পরে পারফেক্ট? না, এরকম বিষয়টা মুখস্থ করার দরকার নাই। একটু নিজে মনোযোগ দিয়ে বুঝেন তো স্যার, দ্য পেশেন্ট হ্যাড ডাইড মানে রোগী মারা গেছে। বিফোর মানে পূর্বেই, কার পূর্বে? দ্য ডক্টর কেম, তাহলে ডক্টর আসার আগেই রোগী মারা গেছে। তাহলে আগে মারা গেছে, পরে ডক্টর আসছে, তাহলে বেশি আগে কোনটা ঘটছে? বেশি আগে এটা ঘটছে। এই জন্য এটা পাস্ট পারফেক্ট আর এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে এই সেম চিন্তা একটু খেয়াল করেন। নিচে বলছে কি, নো সোনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, সে যেই মাত্র স্টেশনে পৌঁছালো, দেন দ্য ট্রেন হ্যাড লেফট, তারপরেই ট্রেনটা ছেড়ে চলে গেল। অর্থাৎ স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা ছেড়ে গেছে, পৌঁছানোর আগে যায় নাই, কিন্তু পৌঁছাইছে আগে, ট্রেন ছেড়ে গেছে তারপর। তাহলে এই যে সে যে পৌঁছাইছে, দেখেন এই যে স্টেশনে যে পৌঁছাইছে না স্যার, এটা আগে ঘটছে, এই জন্য এটা হচ্ছে হ্যাড এবং হি রিচড, মানে এটা আছে পারফেক্টে। বাট নো সোনার নেগেটিভ অ্যাডভার্বের একটা নিয়ম পড়াইছি যে তখন হ্যাড আগে চলে আসে, এই জন্য হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, তাই হ্যাড আগে বসে। নো সোনারের মধ্যে নো আছে, এই জন্য হ্যাড আগে বসে। এখানে নেভার থাকলেও হ্যাডটা আগে বসতো। তো এটা যেহেতু আগে ঘটছে তাই এটা পাস্ট পারফেক্ট, আর যেহেতু ট্রেনটা তার পরে গেছে এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এই হ্যাড লেফটটা হবে শুধু লেফট। ঠিক আছে, বুঝছি না স্যার কি বলছি? অতীতে দুইটা ঘটনা ঘটলে যারা মুখস্থ করেন যে নো সোনার হ্যাড থাকলে পরে পাস্ট ইনডেফিনিট হ্যান ত্যান, এগুলো দরকার নাই। অতীতে দুইটা ঘটনা ঘটলে যেটা বেশি অতীত এটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা তার পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার কিনা? তাহলে একটু এই পেজটা যদি বুঝেন তাহলে একটু সবাই নেক্সট লিখে দেন, যে স্যার নেক্সট পেজ বা নেক্সট পি লিখে দেন, তাহলেই বুঝবো যে হ্যাঁ নেক্সট পেজে চলে যাব। এই পেজে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আর এই পেজটায় কারো কোনো প্রশ্ন আছে কিনা বা ক্লিয়ার হয়েছেন কিনা এখন পর্যন্ত? তাহলে নেক্সট পেজে আমরা চলে যাব। কেউ পেজ গুনে আমার পড়াটাকে কাউন্ট করবেন না দয়া করে। যদি চিন্তা করেন যে স্যার আপনি 1 পেজ পড়াচ্ছেন, 2 পেজ পড়াচ্ছেন, আমি পেজ পড়াচ্ছি না, আমি এই রুলস গুলো সব করিয়েছি, সেগুলো আবার স্মরণ করাই দিচ্ছি। আমরা এগুলো সব করিয়েছি, কিন্তু আপনার কাজ হচ্ছে জাস্ট প্র্যাকটিসে থাকা আর অবশ্যই বোঝা। বুঝতে পারলেন কয়টা? স্যাররা 5 পেজও শেষ করে দিতে পারে একদিন, কিন্তু আপনি যদি না বুঝেন তাহলে তো দরকার নাই। আপনার উচিত সম্পূর্ণ বুঝে এরপরে সেই কাজটা করা। ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন অলরেডি সবাই উত্তর করতেছে, সবাই যে স্যার নেক্সট পেজ নেক্সট পেজ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, নেক্সট পেজ। আচ্ছা, একটা প্রশ্ন উঠে নাই, আমি কিচ্ছু করার নাই, সরি।
এখান থেকে আসে, এখন তো দেখতে পাচ্ছেন। আচ্ছা দেখেন, উইমেন আর দ্য পিলার্স অফ সোসাইটি, নারীরা হচ্ছে সমাজের খুঁটি, খাম্বা, হাম্বা আছে না, খাম্বা। আচ্ছা তো যাই হোক, নারীরা হচ্ছে সমাজের খুঁটি, বিশেষ করে উইথ হুইচ, এখানে বলছে পার্টিকুলার অফ দ্য সোসাইটি। পার্টিকুলার অফ দ্য সোসাইটি হয় না, মূলত পার্টিকুলারলি মানে বিশেষ করে অফ দ্য সোসাইটিস মানে ওই সমাজগুলোর। এই যে দেখেন পার্টিকুলারের পরে অফ আছে না, আমরা একটু আগে বলছি মানে প্লুরাল নাউন বসিয়ে সোসাইটিস। উইথ হুইচ উই আর কনসার্নড হিয়ার, মানে কথাটা বলছে যে আমরা ওই সকল সমাজের, ওমেনরা হচ্ছে ওই সকল সমাজের নেতৃত্ব দেয় বা পিলার হিসাবে কাজ করে, বিশেষ করে আমরা যে সকল সমাজ নিয়ে উদ্বিগ্ন বা চিন্তিত। ওকে, এক্সামের বিষয়টা বসে, হ্যাঁ এক্সামের সময় কাছায় আসছে, আর কয়েকটা দিন পরে এক্সাম আসবে। তাহলে এইখানটায় আমাদের কি আসতেছে স্যার, পার্টিকুলারলি মানে বিশেষ করে ওই সকল সমাজ যেগুলা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। হ্যাঁ, এই যে একজন বলছে নারীরা সমাজের তারেক জিয়া। আচ্ছা তো যাই হোক, এটা হচ্ছে পার্টিকুলারলি মানে বিশেষভাবে, জাস্ট এটা মিনিং আকারে আসছে এই জন্য, এছাড়া আর কিছুই না। নেক্সট দেখেন বলছে পিপল হু কিপ their eye at the ball can maintain good concentration at work. আচ্ছা আপনি দেখেন প্রশ্নটা বলছে কি যে people who keep their eye at the ball, এই যে at the ball একটা কথা আছে, can maintain good concentration at work। আচ্ছা এখন খেয়াল করেন এই টোটালটা আসছে হচ্ছে একটা ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে, যেহেতু আমরা নেক্সটে পড়াবো ইডিয়ম এন্ড ফ্রেজ, যেটা আসলে এই কিপ থেকে শুরু করে, কিপ ড্যাশ আই অন দ্য বল, টোটাল এই যে এখানে নিচে লেখা আছে দেখেন অন দ্য বল এর এখানে ফুল, এই যে কিপ ওয়ান্স আই অন দ্য বল শব্দের অর্থ কাজে মনোযোগ দেওয়া। হ্যাঁ, কিপ ওয়ান্স আই অন দ্য বল, এটা সম্পূর্ণ ইডিয়ম এন্ড ফ্রেজ, মুখস্থ থেকে আসবে। ওকে স্যার আগের ক্লাসগুলো পাচ্ছি না কেন, স্যার আগের ক্লাসগুলো থাকবে। তাহলে একটু মনে রাখতে হবে আমাদের এই জায়গাটায় যে কিপ ওয়ান্স আই অন দ্য বল মানে হচ্ছে কাজে মনোযোগ দেওয়া, কিপ ওয়ান্স আই অন দ্য বল, এটা সম্পূর্ণ ইডিয়ম এন্ড ফ্রেজ, অ্যাড দিলে হবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে একটু দেখি স্যার নাম্বার 14, এখানে কি বলছে, দ্য অ্যাথলেটস মুভমেন্ট, সাথে একটা এস দেওয়া আছে, দ্য অ্যাথলেটস মুভমেন্টস ওয়াজ ড্যাশ। তাহলে আপনাকে একটু জানতে হবে ওয়াজ রেস্ট্রেইনড, ফ্লুইড অ্যান্ড সিমিংলি ইফোর্টলেস টু দ্য ভিউয়ার। আচ্ছা এখন খেয়াল করেন আপনার সাবজেক্ট কোনটা, এই যে করিমস যদি বলতাম আমি, দেখেন এরকম যে করিমস অ্যাপোস্ট্রোফি এস দিয়ে করিমস, এরপর লিখলাম ব্রাদার্স, এরপরে আমি বলি যদি ইজ নাকি আর, আপনারাই বলেন তো এখানে কি হবে, যে করিমস ব্রাদার ইজ অথবা আর, এরপর এখানে লিখলাম হ্যাপি। জাস্ট এটা দিয়ে আমি একটু বোঝাতে যাচ্ছি যে এখানে ইজ দিব নাকি আর দিব। এখানে হ্যাপি বলতে কি করিম হ্যাপি না করিমের ভাইরা হ্যাপি, কি বুঝাইছে বলেন তো, যে করিমস ব্রাদার ইজ অথবা আর হ্যাপি, তাহলে আমরা এখানে করিমস ব্রাদার যেটা আছে এখানে কি ইজ দিব না আর দিব, ওইটা যদি বুঝে থাকেন তাহলে নিচেরটা এমনিতেই বুঝবেন, আমি সেটা আসছি আস্তে আস্তে করে। এটা একটু উত্তর করি আগে। আচ্ছা ব্রাদারের সাথে এস হবে, সরি এস, আমার যেটা ভুল হয়েছে, এটা আমি প্রশ্ন করতেছি, এস দেওয়া, করিমস ব্রাদার্স। আবার উত্তর করেন যারা একটু ভুল করছেন, ভুল করেন না মানে আপনারা কারেক্ট করছিলেন আমি দেখেছি। তাহলে এই ক্ষেত্রে স্যার ব্রাদার্স, এই ব্রাদার্স এর সাথে এস আছে, এখন বলেন কি হবে, ইজ নাকি আর? হ্যাঁ আবার করেন, যারা একটু ভুল করেছিলেন তারা আবার একটু করেন। হ্যাঁ এখন সবাই করতে পারতেছে, কেন?
কারণ হিসাব হচ্ছে যে স্যার এখানে সাবজেক্টটা করিম না, বরং করিমের ভাইয়েরা, তাই না? তো এইখানেও সেম জিনিসটা, এটা সাবজেক্টটা অ্যাথলেট না, অ্যাথলেটসদের মুভমেন্টের সাথে দেখেন একটা এস আছে, দেখছেন, মানে অনেকগুলা। তাহলে অনেকগুলা যদি হয়, এবার আপনারাই বলেন এখানে যে ওয়াজ আছে, তাহলে ওয়াজ এর জায়গায় কি ওয়াজই হবে নাকি ওয়াজ বাদ দিয়ে ওয়ার হবে? কোনটা হবে বলেন তো? হ্যাঁ, এখন বুঝতে পারছেন যে স্যার ওয়ার হবে, ওয়ার হবে, ওয়ার হবে। গুড। তাহলে বিষয়টা এখন আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে যে স্যার এখানে আমরা অ্যাথলেটস মুভমেন্টস দিব, মুভমেন্টস যেহেতু অনেকগুলা, সুতরাং এখানে আমাদের ওয়ারটা হবে। এই পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার, বুঝতে পেরেছি, পারছে না স্যার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন তো? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝেছি কিনা, তারপরে আমরা নেক্সটে চলে যাব। নাম্বার 15 বলছে কি দেখেন, 15 নাম্বার আমাদেরকে একটু বলে দিছে, দেখেন, ইন দ্য অ্যাগ্রেরিয়ান ইন্ডাস্ট্রি দ্য ফার্মার্স নেচার। তাহলে কি বলছে? ইন দ্য অ্যাগ্রেরিয়ান ইন্ডাস্ট্রি দ্য ফার্মার্স নেচার, ও সরি, কি বলছে? নার্চার, দ্য ফার্মার্স নার্চার দিস ল্যান্ড বিকজ ইট ইজ দ্য সোর্স অফ দেয়ার ইনকামস। আচ্ছা, তাহলে কি বলছে? ইন দ্য অ্যাগ্রেরিয়ান ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখন খেয়াল করেন, আপনার যেই জায়গাটার কথা বলছে ইন দ্য অ্যাগ্রেরিয়ান ইন্ডাস্ট্রি, তো এই যে অ্যাগ্রেরিয়ান ইন্ডাস্ট্রি মানে একটা শিল্প, এটা মূলত আমরা যদি বলি দ্য ফার্মার্স মানে এটা হচ্ছে কৃষি শিল্প, যেটাকে বলা হচ্ছে এই কৃষি শিল্পর কথা। দ্য ফার্মার্স নার্চার দিস ল্যান্ড মানে এই জমিকে তারা চাষ করে, বিকজ কারণ ইট ইজ দ্য সোর্স, এটা হচ্ছে উৎস, অফ দেয়ার ইনকাম তাদের আয়ের উৎস। এখন খেয়াল করেন, এই যে যে কথাটা বলা আছে ইন দ্য অ্যাগ্রেরিয়ান ইন্ডাস্ট্রি, আচ্ছা আমি যদি বলি ইন দ্য কোম্পানি বলো, বা ইন ধরেন আমি যদি বলি কোনো কারণে ইন এরপরে যে কোনো একটা সাইড বলা হইলো, আমি যদি জাস্ট আপনাদেরকে বলি ধরেন কোন একটা ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, তো কৃষি ক্ষেত্রকে আপনি বলতে গেলে কখন আমি এভাবে বলতে পারবো না যে ইন দ্য এগ্রিকালচার, ইন দ্য এগ্রিকালচার বলা যাবে না, কি বলবো? ইন এগ্রিকালচার, ইন এগ্রিকালচার। ওকে, কি বলছি আবার? ইন এগ্রিকালচার মানে ডিরেক্টলি বলা, যেটাকে এখানে দাটা ব্যবহার করব না, কারণ এখানে কৃষিটাকে ডিরেক্টলি কোন দেশের বা নির্দিষ্ট করে বোঝায় নাই, দাটা ব্যবহার করা হয় নির্দিষ্ট করা হলে। এবার আসেন যে স্যার কখন আমি দা ব্যবহার করতে পারতাম? হ্যাঁ, দা আমি এরকম ব্যবহার করতে পারতাম যে এরকম সেন্টেন্স যদি থাকতো যে ইন দা এগ্রিকালচার অফ আওয়ার কান্ট্রি, নির্দিষ্ট করে আমাদের দেশের কৃষির কথা যদি এরকম নির্দিষ্ট করা থাকতো, তখন আমরা এখানে দাটা ব্যবহার করতে পারতাম। এখানে নির্দিষ্ট করে আমাদের দেশের কৃষির কথা বলা হচ্ছে, বাট যখন এরকম নির্দিষ্ট করা থাকে না, তখন আপনি জাস্ট ডিরেক্ট ব্যবহার করতে হবে আপনাকে। তো এইখানে এই দাটা এই জন্য ভুল আছে, কারণ এখানে আলাদা করে নির্দিষ্ট করে অঞ্চলের কথা বলা হয় নাই। ওকে, আচ্ছা এই পর্যন্ত কি বুঝতে পারছি কিনা স্যার? এই নিয়মটা বুঝতে পারছি যে কেন এখানে দাটা হলো না, কারণ আমরা অনেক ক্ষেত্রে অনেকে কি করি, দাটাই নির্দিষ্ট করতে বুঝি না। আচ্ছা, ইন দা এগ্রিকালচার না বলার কারণ কি আমি মাত্রই ক্লিয়ার করছি স্যার এটা, তারপর আবার একটা প্রশ্ন করছে, হয়তো বা পরে করতে পারেন না বুঝলে। আমি নিচে এটা দিয়ে বুঝাইছি যে স্যার ইন দা এগ্রিকালচার তখনই ব্যবহার করব যখন নির্দিষ্ট করে বুঝাবে, যেমন এটা বলছে ইন আওয়ার কান্ট্রি, অথবা এখানে হতে পারতো অফ ইন বাংলাদেশ, মানে নির্দিষ্ট অঞ্চলের কৃষিকে যদি বুঝাইতো তখন। বাট এখানে বলছে ইউনিভার্সালি টোটালি কৃষির কথা, এখানে নির্দিষ্ট করে কোনো কৃষি অঞ্চলের কথা বা কৃষির কথা বলে নাই, এই জন্য এখানে দা ব্যবহার করা হয় নাই। ঠিক আছে,
নির্দিষ্ট করে যদি কোনো অঞ্চলের বলতো তাহলে আমরা এখানে দিতাম। আমি এই যে নিচে এটা দুইটার একটা উদাহরণ দিয়েছি যে ইন দ্য এগ্রিকালচার ডট 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 দেওয়া থাকলো, তখন আপনি দা ব্যবহার করতে পারবেন না, শুধু ইন এগ্রিকালচার বলতে হবে। ওকে, আর যখন আপনার দাটা ব্যবহার করব তখন অবশ্যই সাথে এরকম কিছু ওয়ার্ড থাকবে যেটা দিয়ে বোঝা যাবে যে হ্যাঁ এটা নির্দিষ্ট একটা অঞ্চলের। এই পর্যন্ত এখন ক্লিয়ার কিনা? কারণ এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন যে স্যার এটা ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে না স্যার এই পর্যন্ত? ওকে ফাইন। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যাব। দেখেন প্রশ্নটা কি বলছে, ফিমেলস আর ভিউড, এই যে এখানে নারীদেরকে দেখা হয় অ্যাজ ইনফেরিয়র টু, তাহলে ফিমেলস এটা ঠিক আছে, তারপরে প্লুরাল বসার কথা এটাও ঠিক আছে। এরপরে বলছে ভিউড, এটা ভার্ব 3 আকার, এটাও ঠিক আছে। অ্যাজ এটাও ঠিক আছে। ইনফেরিয়র সুপারিয়র, এরপরে সবসময় টু বসে, সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু। মেলস ইন নেশনস রুলড বাই, এটাও ঠিক আছে যে রুলড এটা ভার্বের তৃতীয় রূপ বসছে, তারপরে বাই বসছে। তারপরে পার্টি কি বলছে এখানে, প্যাট্রিয়ার্কে। আচ্ছা, এইখানে জাস্ট লাস্টে দেওয়া আছে নো ইরোর, মানে এখানে এই পর্যন্ত আমাদের কোনো ভুলটা নাই। ওখানে যদিও দেওয়া আছে, মানে এটার মধ্যে সবগুলাই ঠিক আছে। ফিমেলস প্লুরাল, তারপরে আর আছে ঠিক আছে, আর এর পরে ভার্বের তৃতীয় রূপ বসবে, এটাও ঠিক আছে। কনজাংশন হিসাবে অ্যাজ, এটাও ঠিক আছে। ইনফেরিয়রের পরে সবসময় টু বসে, সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, প্রিফার টু, তাও ঠিক আছে। আবার এখানে রুলড বাই, এটাও ঠিক আছে, ভার্বের তৃতীয় রূপের পরে বাই বসে। সো এটার উত্তর আমরা দেখতে পাচ্ছি লাস্টে নো ইরোর, কোনো ভুল নাই। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা একটু দেখবো। দেখেন বলছে কি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, যেটা মূলত আপনারা পড়তেন এভরি মাদার লাভস হার চাইল্ড, সেটাকে জাস্ট নেগেটিভ সেন্সে করছে। এটা আপনারা খুবই ইজি আপনারা পারতেন, যে কোনো ভুল নাই এটার মধ্যে, তাই না? আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, আই নিড টু বাই সাম ইকুইপমেন্ট। আচ্ছা, এইখানে একটা কথা বলেন, এই রুল যেটা আর কি মানুষ ভুল মনে করতে পারে, সেটা হচ্ছে সাম দেখতেছেন না স্যার, সামের পরে যে ইকুইপমেন্ট দেখতেছেন, এই ইকুইপমেন্ট EQUIPMENT, এই ইকুইপমেন্ট শব্দটা কিন্তু প্লুরাল। হ্যাঁ, ইকুইপমেন্ট শব্দটা কি প্লুরাল, এটার মানেই যন্ত্রপাতি, মানে অনেকগুলা। ওকে, যন্ত্র সাথে পাতি দিয়ে দিবেন, মানে অনেকগুলা, ঠিক আছে? পয়সা পাতি সেটা যন্ত্রপাতি, ইকুইপমেন্ট এটা কিন্তু প্লুরাল। ওকে, I need to buy some equipment, এখানে কোনো ভুল নাই। যেটা আপনার ভুল হওয়ার জায়গা হতে পারে, সাম দেখে অনেকে ইকুইপমেন্টের সাথে এস লাগাই দিতে পারে, যে হ্যাঁ একটা এস হবে মনে হয়। ওকে, আচ্ছা এই পর্যন্ত স্যার বুঝতে পারছি কিনা? হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? নেক্সট প্রশ্নটা একটু দেখাই। পরের প্রশ্নটা হচ্ছে 19 নাম্বার প্রশ্ন। যে প্রশ্নটা আমাদের বইতে দেওয়া আছে, যে কি মানে কিছু একটা বলছে যে প্রশ্নকর্তাই জানেন না যে কি চাইছে। আচ্ছা এবার বলি, বলছে আই উড রেদার ডাই দেন। আচ্ছা, দেন ব্রাইব শব্দের অর্থ, ব্রাইব মানে ঘুষ দেওয়া। আর একটা কথা বলছে দেখেন, যে ব্রাইব মানে ঘুষ দেওয়া, আর হচ্ছে টেক ব্রাইব মানে হচ্ছে কি স্যার, ঘুষ নেওয়া। আচ্ছা, যদিও আমি বলি যে এইখানে ব্রাইব মানে ঘুষ দেওয়া নির্দেশ করে নাই, এখানে কিন্তু অ্যান্সার দেওয়া নাই, মূলত এটার অ্যান্সার হবে এইটা। হ্যাঁ, আমি ঘুষ না দিয়ে মরে যাব আর ঘুষ না নিয়ে মরে যাব, কথাটা এরকম। এই ব্রাইব শব্দের অর্থ মূলত ঘুষ নেওয়া, আবার ব্রাইব মানে ঘুষ নাউন ফর্ম। হ্যাঁ, যেহেতু এখানে নাউন আকারে ব্যবহার করা হয়েছে, এইটার মানেই শুধু ঘুষ। এটা মূলত আই উড রেদার ডাই দেন, অবশ্যই এইখানে একটা কথা লেখা থাকতো, দেন টেক অথবা গিভ, এই কথাটা থাকবে। এই দুইটার একটাও নাই, সুতরাং এইটা মূলত ডি নাম্বারই ভুল, কারণ এই ব্রাইবটা এখানে নাউন আকারে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, শুধু ব্রাইব মানে ঘুষ দেওয়া, এটা কখনো ব্যবহার করা হয় না কোনো সেন্টেন্সে, সরাসরি নাউন হিসাবে ব্যবহার করা হয়। যেমন আই গেভ ব্রাইব মানে আমি ঘুষ দিয়েছিলাম, অথবা আই টুক ব্রাইব মানে আমি ঘুষ নিয়েছিলাম। বাট অবশ্যই সাথে গিভ বা টেক থাকবে। শুধু ব্রাইবকে ব্যবহার করাটা সমুচিত নয়, কিছু ক্ষেত্রে জোর করে ব্যবহার করা হয়, যেমন মাস্টার শব্দটা ব্যবহার করা হয়, যেমন আই মাস্টার ইউ মানে আমি আপনাদেরকে পড়াই, এরকম এই টাইপের।
তবে এই সেন্টেন্সে ভুল হচ্ছে মূলত এই ডি নাম্বারটা, ঠিক আছে, কারণ এটা এখানে নাউন হিসাবে বসছে, এখানে ভার্ব হিসাবে বসলে ঠিক ছিল, বাট এখানে বলছে ব্রাইব মানে ঘুষ দেওয়া, আর টেক ব্রাইবস মানে হচ্ছে ঘুষ নেওয়া। প্রশ্নকর্তা জানেন কি উত্তর চেয়েছেন, বাট এখানে আসলে উত্তরটা কি চাইছে, এটা হচ্ছে এটা ভুল। পরের প্রশ্ন 20 নাম্বার প্রশ্ন দেখেন, কোয়েশ্চেন নাম্বার 20 বলছে দ্য পিকচার হ্যাজ হাং অন দ্য ওয়াল। আচ্ছা একটু প্রশ্ন দেখবেন, দ্য পিকচার হ্যাজ হাং, আচ্ছা অন দ্য ওয়াল মানে ওয়ালের উপর ঝুলানো হয়েছে। তো একটু খেয়াল করবেন, হ্যাজ দিয়ে পারফেক্ট টেন্স করা হয়, যেমন হ্যাজ ইটেন, যেমন আমি যদি বলি যে হি হ্যাজ ইটেন মানে সে খেয়েছে, এখন যদি আমি হির জায়গায় ইট দেই যে স্যার ইট হ্যাজ ইটেন মানে এটা খেয়েছে, বাট যখন বলবে ইট, জাস্ট একটু বুঝবেন, ইট ওয়াজ ইটেন মানে এটাকে খাওয়া হয়েছে। এই বিভার্ব দেওয়া মানে হচ্ছে হয়েছে কোনো কিছু, যেমন আই রিড মানে আমি পড়ি, আই এম রিড মানে আমাকে পড়া হয়, আই ওয়াজ রিড মানে আমাকে পড়া হয়েছিল, আই ওয়াজ রিড মানে কিন্তু আমি পড়তেছি না, আই রিড মানে আমি পড়ি, আর আই ওয়াজ রিড মানে আমাকে পড়া হয়েছিল। তো সেম ভাবে পিকচার নিজেকে নিজে ঝুলাই নাই, পিকচারকে ঝোলানো হয়েছিল, এটাকে প্যাসিভ সেন্সে করতে হবে, যেটা মূলত ভুল আছে সেটা আমার এই হ্যাজের জায়গায় ওয়াজ ব্যবহার করতে হবে, ঠিক আছে, যে দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল। অথবা আরেকটা কাজ করা যায় যেটা এখানে থাকলে আমরা টেন্স অনুসারে করতে পারতাম, সেটা হচ্ছে হ্যাজ বিন হাং, এই বি ভার্ব লাগবেই, তাহলেও হইতো যে ঝোলানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছি কিনা স্যার একটু কমেন্টসে জানাই, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব। হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছি কিনা, তাহলে একটু বলে দেন যে স্যার নেক্সট। বলছি স্যার এখানে পিকচার হ্যাজ হাং দিলে অর্থটা এরকম হয় যে পিকচার নিজের নিজে ঝুলাইছে, না পিকচারকে ঝুলানো হয়েছে, আর হওয়ার ইংলিশ কি এম ইজ আর ওয়াজ ওয়ার বি, এগুলাই তো, এই জন্য এখানে বি ভার্ব লাগবে মানে ওয়াজ লাগবে, এই আর কি, ঠিক আছে। আচ্ছা এখন বুঝতে পারছি না যে স্যার কেন হইলো, আমি বলছি পরে যাদেরকে যে এটা হ্যাজ দেওয়ার কারণে ভুল হয়েছে, কারণ পিকচার নিজে, হ্যাজ মানে হচ্ছে নিজে নিজে কিছু করা, আর পিকচার নিজে করে নাই বরং তাকে ঝুলানো হয়েছে, কথাটা এমন। আচ্ছা এই নিয়মটা, এই যে নিয়মটা মাত্র একটু আগে এটা বলে আসছি যে স্যার প্রিফারের যদি থাকে কোনো সেন্টেন্সে, প্রিফার থাকলে টু বসবে ওই সেন্টেন্সে, প্রিফার যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে টু বসবে, হ্যাঁ প্রিফার টু। আচ্ছা তাহলে আমার যে প্রশ্নটা বলছে এইখানে 21 নম্বরে যে আই প্রিফার টি দেন কফি, এই দেনটা দেন হবে না, এটা হবে কি স্যার টু, এই জন্য এটা আমাদের এটা মুখস্থ করে ফেলবেন বা সবাই লিখে ফেলবেন যে স্যার প্রিফার কি হবে টু, দ্য পিকচার সাবজেক্ট, আর সাবজেক্ট যদি নিজে করতে না পারে তাহলে প্যাসিভ করতে হবে, হ্যাঁ গুড ঠিক আছে, সাবজেক্ট যদি নিজে অকর্মার ঢেকে হয় তাহলে তাকে প্যাসিভে করতে হয়। আচ্ছা তাহলে এখানে প্রিফারের সাথে টু হবে, এই জন্য বি নাম্বারটা ভুল 21 নম্বরে। হ্যাঁ 21-এ আমরা দেখতে পাচ্ছি যে 21 নম্বরে বলছে প্রিফার শব্দটা আছে, প্রিফারের সাথে টু বসবে ওখানে, ওকে। আচ্ছা এর পরের প্রশ্নটা একটু দেখেন, বলছে এ লার্জ নাম্বার অফ অটোমোবাইল পার্ট আর নাও ড্যাশ। আচ্ছা এ লার্জ নাম্বার অফ, এ হিউজ নাম্বার অফ, ওয়ান অফ, যাই বলছিলাম এই সবগুলার পরে সবসময় প্লুরাল বসার কথা, এখানে কি স্যার প্লুরাল। এখন দেখেন আর ঠিকই আছে প্লুরাল, বাট পার্টটা প্লুরাল নাই, এই পার্টটা হওয়ার কথা হচ্ছে পার্টস, হ্যাঁ যে প্রচুর পরিমাণে পার্টস পাতি, আর নাও মেড অফ প্লাস্টিক মানে প্লাস্টিক দিয়ে প্রচুর পার্টস পাতি এখন তৈরি করা হয়, ঠিক আছে। স্যাররা যখন বুঝায় তখন বুঝেন, পরে বুঝেন না, তার মানে বিষয়টা হচ্ছে সমস্যাটা স্যার দেন না, আপনার নিজের সমস্যাকে ফাইন্ড আউট করতে হবে, দেন ইউ হ্যাভ টু ট্রাই এগেইন। আচ্ছা একটু দেখি তাহলে এ নাম্বার অফ বা এ লার্জ নাম্বার অফ যাই থাকুক এটা প্লুরাল হওয়ার কথা ছিল,
যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে আর লেখা আছে, তার মানে এই সাবজেক্টটা প্লুরাল হওয়ার কথা, এজন্য এটা ভুল আছে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই, নাম্বার 23। কি বলছে এখানে? দ্য পিনাকল অফ ফ্রুট, the pineapple, a fruit grow in tropical climates throughout the world, is native, তারপর কি বলছে? parts of the South America। আচ্ছা, তাহলে বলছে যে the pineapple a fruit grow যখন বলছে, দেখেন আপনি নিজেই চিন্তা করেন, এ ফ্রুট মানে একটা ফল, এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন এই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয় আমাদের। তাহলে গ্রোটা হওয়ার কথা হচ্ছে স্যার গ্রোজ। হ্যাঁ, এই যে এ ফ্রুট গ্রোজ ইন ট্রপিক্যাল ক্লাইমেটস। ওকে, উষ্ণ বায়ুমণ্ডলীয় যে অঞ্চলগুলা নাতিশীতোষ্ণ, সেই জায়গাটাই হওয়ার কথা। তো এই এ ফ্রুট সিঙ্গুলার, তাই আপনার এখানে একটা এস দিতে হবে, এই জন্য এটা ভুল আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যাব আমরা নেক্সট প্রশ্নে, যেটা হচ্ছে 24। কি বলছে 24-এ? Canals are artificial waterways often constructed either to transport heavy, তারপর কি বলছে, loads or to deliver। আপনাদের নিশ্চয়ই একটু আগে মনে আছে, আমি একটা নিয়ম বলেছিলাম, সেটা হচ্ছে স্যার টু দিয়ে যদি দেখেন সেন্টেন্সে কোথাও ভার্ব ওয়ান থাকে, এই যে টু ট্রান্সপোর্ট, তাহলে এর পরে যেখানেই হোক টু দিয়ে ভার্ব ওয়ান হবে। বাট ওনারা দেখেন টু দিছে কিন্তু ডেলিভারিং দিছে, যেটা হওয়ার কথা ভার্ব ওয়ান। তাহলে এবার বলেন তো ডেলিভারিং হবে নাকি অন্য কিছু হবে? কারেক্টটা কি হবে সেটা শুনি, যে স্যার টু ডেলিভারিং দিব নাকি শুধু টু ডেলিভার দিব, কি দিব এখানে একটু বুঝি, যে টু ডেলিভারিং নাকি টু ডেলিভার, কি হবে? আচ্ছা, এরপর একটু দেখি 25, এটা উত্তর করতে থাকেন আপনারা, ততক্ষণে আমরা পরেরটা দেখে আসি। ওকে, তো এইখানে দেখেন বলছে although, যদিও, এ kangaroo normally uses its large feet and strong legs for hopping, but it can also swim। তাহলে আপনাদের দেখা দিই, নিয়মটা ছিল স্যার কমপ্লেক্স সেন্টেন্সের একটা নিয়ম, এটা কোনো কম্পাউন্ড সেন্টেন্স না। এটা কোন সেন্টেন্স? দো, অলদো, টিল, আনটিল, যদি এগুলা থাকে না স্যার, এগুলাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে কখনোই বাট, এন্ড, অর এগুলা বসে না। এগুলা বসে কোন সেন্টেন্সে? এগুলা বসে কম্পাউন্ড সেন্টেন্সে। ঠিক আছে, এগুলা বসে কম্পাউন্ড সেন্টেন্সে। যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে ওনারা যে এইখানে বাটটা ব্যবহার করেছে, এটা মূলত ভুল। এই বাটটা এখানে হওয়ার কথা নয়। ঠিক আছে, এই জন্য এটা ভুল হয়েছে আমাদের, যে although a kangaroo normally uses its large feet and strong legs for hopping, but এরপরে কি বলছে? it can also swim। তাহলে বাটটা এখানে ভুল আছে। পঁচিশ নাম্বারটা বুঝতে পারছি না স্যার? এটা 25 নাম্বার বুঝতে পারছি তো। এরপর আসেন 26, আমাদের 26 নাম্বার কি বলছে 26 নাম্বারে? ইট ওয়াজ সো হাংরি দ্যাট আই টুক দ্য ওয়াচ ব্রোকেন। এরপরে কি বলছে? টু দ্য জুয়েলার্স টু গেট মাই মানি ব্যাক। আচ্ছা, একটু আমাদেরকে খেয়াল করতে হবে। তো বলছে ইট ওয়াজ, আই ওয়াজ সো হাংরি দ্যাট আই টুক দ্য ওয়াচ ব্রোকেন। আচ্ছা, টুক দ্য ওয়াচ ব্রোকেন না দিয়ে বলা হচ্ছে আই টুক দ্য ব্রোকেন ওয়াচ। ওয়াচ ব্রোকেন হয় না, বরং উল্টাই গেছে। সেটা কি স্যার? ওয়াচ ব্রোকেন কখনোই আপনি দিতে পারবেন না। মানে হিসাবটা হচ্ছে এরকম যে স্যার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক যেভাবে আমরা বলি গুড বয়, কখনো আপনি বয় গুড বলতে পারবেন না। ওকে, যে বয় গুড মানে আগে নাউন পরে অ্যাডজেক্টিভ দেওয়া যাবে না। যেটা এইখানে হিসাব স্যার, ওয়াচ এখানে আগে দিছে তারা নাউন, আর ব্রোকেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা পার্টিসিপল অনেক ক্ষেত্রে বলে থাকি, অথবা পার্টিসিপল কাকে বলে? অ্যাডজেক্টিভকে বলে। অ্যাডজেক্টিভের অপর নাম পার্টিসিপল। তাহলে এই যে ব্রোকেনটা দেখতেছেন, এটা মূলত এখানে অ্যাডজেক্টিভ। কেন? কারণ ঘড়িটার ভাঙা অবস্থা, আর আমরা জানি নাউনের অবস্থা, দোষগুণ এগুলো বুঝাইলে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এখানে এটা হওয়ার কথা ব্রোকেন ওয়াচ। যেমন আপনারা দেখবেন অনেকে এখানে এই যে ফেসবুকের আইডির নাম দেয়, আমরা তো বিভিন্ন আইডির নাম পাই, সেখানে আছে না ব্রোকেন হার্ট,
কেউ কিন্তু হার্ট ব্রোকেন লেখে না, কি লেখে? ব্রোকেন হার্ট, মানে ভাঙা হৃদয়, এরকম ভাঙা ঘড়ি সেইটা করা হয়েছে যে স্যার এটা ব্রোকেন ওয়াচ হবে, যেটা ওয়াচ ব্রোকেন দিয়ে দিয়েছে। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছি না স্যার? নেক্সট একটু দেখি যে কি আছে তার পরেরটা আমরা। 27 কি বলছে এখানে আমাদের? হাউ লং ডাজ ইট টেক টু গেট দ্য স্টেশন অন ফুট ফ্রম ইউর হাউস। আচ্ছা, একটু খেয়াল করবেন, বলছে হাউ লং ডাজ ইট টেক। এখন ধরেন আমরা যখন দেখতেছি কোনো জায়গায় পৌঁছানো অথবা কোনো জায়গায় যাওয়া, কোনো জায়গায় বোঝা, তো হাউ লং ডাজ ইট টেক টু গেট দ্য স্টেশন, এরপরে কি বলছে? অন দ্য ফুট বা অন ফুট ফ্রম ইউর হাউস, তোমার বাসা থেকে কোনো জায়গায় পৌঁছাতে। তো এই যে স্টেশনটা দেখতেছেন, স্টেশন তো আমরা নির্দিষ্ট করে যাচ্ছি, তো স্টেশনে আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গায় গেলে তার পূর্বে টু দিতে হয়, অবশ্যই জানেন যে টু দিতে হয়। তাহলে বলছে হাউ লং ডাজ ইট টেক টু গেট দ্য স্টেশন অন ফুট, অর্থাৎ স্টেশনে পৌঁছাইতে আপনি নির্দিষ্ট করে যাচ্ছেন, এই নির্দিষ্ট করার জন্য আপনার এখানে একটা টু বসার কথা। হ্যাঁ, আর যদি গেটটা না থাকতো তাহলে আমরা অ্যাটও ব্যবহার করতে পারতাম, যে অ্যাট দ্য স্টেশন। যেমন আমি যদি বলি নাও আই এম অ্যাট দ্য স্টেশন, আমি যদি অ্যাভেলেবেল থাকি স্টেশনে সেক্ষেত্রে অ্যাট দ্য স্টেশন ব্যবহার করব। আর যদি আমি নির্দিষ্ট করে ধরেন কোনো একটা জায়গা থেকে এভাবে যাই, তখন আমাকে এখানে টু ব্যবহার করতে হবে, যেমন টু দ্য স্টেশন, এই আর কি সিস্টেমটা। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমরা ক্লিয়ার বুঝতে পারছি কিনা স্যার যে এটা যে কখন আমি টু দ্য স্টেশন দিব আর কখন অ্যাট দ্য স্টেশন দিব? অ্যাট দ্য স্টেশন হচ্ছে সরাসরি স্টেশনের ভিতরে আছেন, আপনি এরকম স্টেশনের ভিতরেই আছেন, তখন বলবেন অ্যাট দ্য স্টেশন। ওকে, নাও আই এম অ্যাট দ্য স্টেশন অথবা হি ইজ অ্যাট দ্য স্টেশন। আর যখন আপনি স্টেশনের বাহিরে আছেন বাট এদিকে যাচ্ছেন, তখন আপনাকে টু দ্য স্টেশন দিতে হবে। যে এইখানে প্রশ্ন করা হয়েছে যে কত সময় লাগবে স্টেশনে পৌঁছাতে, তার মানে আপনারা বাহিরে আছেন, এই জন্য টু দ্য স্টেশন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার? আচ্ছা, নেক্সট আমরা দেখব 28 কি বলছে? ফাইন্যান্সিয়াল প্রবলেমস বিসেট মেনি অফ দ্য আর্লি, এরপর কি বলছে? মিউজিয়াম ইন দ্য ইউএস কজিং ইটস ক্লোজার। আচ্ছা, এই যে কথাটা আপনি দেখতে পাচ্ছেন কজিং ইটস ক্লোজার, তো ফাইন্যান্সিয়াল প্রবলেমস আর বিসেট মেনি অফ দ্য আর্লি মিউজিয়ামস ইন দ্য ইউএস। তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে মিউজিয়াম, এটা অনেকগুলা মিউজিয়াম স্যার, এস লাগানো আছে, দেখছেন না? তো অনেকগুলা হইলে সেটার প্রোনাউন হয় দে, আর সেটার পজিটিভ হয় দেয়ার। এখানে বরং সেটা দিছে ইটস, মানে সিঙ্গুলার, যেটা হওয়ার কথা ছিল দেয়ার ক্লোজার, মানে তাদের বন্ধ হয়ে যাওয়ার অনেকগুলা যে মিউজিয়াম আছে, বন্ধ হয়ে যাওয়ার যে কারণগুলা, সেটা ওইখানে ভুল আছে। পজিটিভ কেসটা ওখানে হওয়ার কথা দেয়ার, যেটা তারা দিয়েছে ইটস। ঠিক আছে কিনা? এই পর্যন্ত বুঝতে পারছি না স্যার? আচ্ছা, পরের প্রশ্নটা একটু দেখবো। এরপরে কি বলছে? ম্যানুফ্যাকচারার্স অফ দ্য কনজিউমার গুডস কি বলছে? অফেন চেঞ্জ দ্য স্টাইল অফ দেম প্রোডাক্টস। আচ্ছা, প্রশ্নটি একটু খুব ভালো করে খেয়াল করতে হবে। তো বলছে ম্যানুফ্যাকচারার্স অফ দ্য কনজিউমার্স, মানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট, এগুলোর উৎপাদনকারীরা যারা কি করছে? অফেন চেঞ্জ দ্য স্টাইল, মাঝে মাঝে স্টাইল চেঞ্জ করে। তো দেখেন ম্যানুফ্যাকচারার্স মানে অনেকগুলা, আর অনেকগুলা, আর তাদের প্রোডাক্টস, এই তাদের প্রোডাক্টস কখনোই দেম প্রোডাক্টস হয় না, কি হয় স্যার? এটা দেয়ার প্রোডাক্টস। ওকে, যে তাদের পণ্য, দেয়ার প্রোডাক্টস, এটা হবে তাদের প্রোডাক্ট। ওকে, এই যে এক ভাই এই প্রশ্নটা বলছিল, আই ইউজড টু বি কিন অফ অল দ্য সাইন্টিফিক ডট 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 ডট। তো বলছে কিন অফ, একটা কথা বুঝেন, কিন অফ শব্দটা না দিয়ে দিতে হচ্ছে কি কিং অন, যে আই ইউজ টু বি কিন অন অল সাইন্টিফিক সাবজেক্ট, দক্ষ বা উৎসুক, অনুরক্ত, আগ্রহী, যেটা বলা হয়। কিন শব্দের মূল অর্থ হচ্ছে, কিং মানে হচ্ছে প্রচন্ড আগ্রহী। হ্যাঁ, কিন এটার অর্থ অনেক আগ্রহী। আর আপনি যখন কোনো সাবজেক্টের প্রতি প্রচন্ড আগ্রহী হন তখন অন ব্যবহার করতে হয়। যেমন কেউ যদি বলে আই এম এক্সপার্ট অন ম্যাথমেটিক্স, বলতে হবে, কখনো সে এই জায়গায় অফ ম্যাথমেটিক্স বলতে পারবে না। যে আই এম এক্সপার্ট অন ম্যাথমেটিক্স, আই এম এক্সপার্ট অন ইংলিশ, এক্ষেত্রে অফ ব্যবহার করা যাবে না, ইন ব্যবহার করাও যেতে পারে, যেমন আই এম এক্সপার্ট ইন ইংলিশ, এটাও বলা যেতে পারে। তাহলে কিন এটার সাথে অন যুক্ত হচ্ছে, মূলত অন অথবা ইনও দিতে পারতাম। তো আই ইউজ টু বি কিং অফ
অল সায়েন্টিফিক সাবজেক্ট না দিয়ে কি দিতে হবে, অন অল সাইড, এই যে অনটা আসবে অফের জায়গায়, যে অন অর্থাৎ কোনো কিছুর উপরে আপনি দক্ষ হলে সেটা অন ব্যবহার করতে হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা একটু চলে যাই, আর নাই, আজকে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এই যে নিচে দেওয়া আছে অলরেডি স্যার, কিং অফ এর স্থলে কিং অন হবে, কারণ কিং অন ডুইং সামথিং, আগ্রহী, উৎসুক, অনুরক্ত, মানে এটা ইডিয়ম এন্ড ফ্রেজেরও একটা অংশ। তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর এক্সপার্ট অন ইংলিশ, হ্যাঁ, তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টসে জানিয়ে দেন। এবং এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস, এটা সম্ভবত থাকবে না আগামীকাল, আবার আমাদের যেহেতু এটা 30 দিন পরে ডিলিট হয়ে যায়, আমরা আগামীকাল এটা ডাউনলোড করে আমাদের পেইড ব্যাচে আপলোড দিয়ে দিব। বাট যারা আপনার পেইড ব্যাচের বাহিরে আছেন তারা একটু চাইলে এটাকে নোট করে রেখে দিতে পারেন, 24 ঘন্টা সময় পাবেন তার জন্যে। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টসে জানিয়ে দেন। আমরা বিদায় নিব, আর অবশ্যই সবাই দোয়া করবেন, যেহেতু আমি একটু অসুস্থ, আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে অনেকটাই, তো সবার জন্য শুভকামনা। আরো একটা বিষয় বলি, যে ঢাকার মধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন যে নার্সিং এ অনেকে পড়ার ইচ্ছা থাকে ইন্টারের পরে। তো ঢাকার মধ্যে যারা, যদি আপনাদের ছোট ভাই বোন যারা ইন্টার পরীক্ষা দিচ্ছে এখন, বা শেষ হওয়ার পথে, বা গত বছর দিয়েছে বা তার আগের বছর দিয়েছে, তারা যদি চায় কেউ নার্সিং পড়তে ঢাকার মধ্যে, তাহলে ঢাকার মধ্যে মোটামুটি উত্তরা, মিরপুর এই অঞ্চলের সম্পূর্ণ ব্রাঞ্চগুলো আমি নিজেই চালাই, গার্ডিয়ান নার্সিং কোচিং নামে, বাংলাদেশে অনেক বড় একটা ব্র্যান্ড, এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পায় আলহামদুলিল্লাহ আমার মিরপুর থেকে, মানে এটা বাংলাদেশের সর্বোচ্চ, যদিও এখানে স্টুডেন্ট একটু বেশি থাকে। তো আপনাদের যদি কেউ পরিচিত থাকে তাহলে অবশ্যই রিকমেন্ডস করবেন, যে আপনি যে রিকমেন্ড করবেন তার জন্য অবশ্যই আমরা যদি জানি তার অবস্থাটা একটু তুলনামূলকভাবে ফাইন্যান্সিয়ালি প্রবলেম আছে, তাহলে সেই বিষয়টা আমি দেখব, আপনার মাধ্যমে হয়তো আরেকজনের উপকার হবে এবং আমাদের সকলের উপকার হবে সর্বোপরি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আজকে ফার্স্ট ক্লাস কে কে করেছেন, যে স্যার আজকে ফার্স্ট ক্লাস ছিল, আজকে ফার্স্ট যুক্ত হয়েছি, ভালো লেগেছে বা খারাপ লেগেছে, এটা আমরা যেহেতু আমাদের নিয়মিত ক্লাসগুলাই আমরা আমাদের পেইড ব্যাচে দিয়ে থাকি আলাদা করে, আমরা আমাদের ক্লাস এরকম না যে আমাদের ফ্রি ক্লাস আলাদা, পেইড ব্যাচের ক্লাস আলাদা, আমাদের সবসময়, আমরা যত যারাই জানে, আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোই সবসময় আমরা ফ্রি দিয়ে দেই, যাতে অন্যরা দেখে বুঝতে পারে যে আমাদের ক্লাসগুলা এভাবেই হয়। তো যাই হোক, আজকের মতো বিদায় নিব, দেখা হবে আবার। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। এই প্রশ্নটা পেয়েছি অলরেডি, যেটা বলছে প্রিভিয়াস ক্লাসগুলো গুছাই গ্রুপে দিলে ভালো হবে, খুব শীঘ্রই এটা গুছিয়ে দিব আমি, নাম্বার 1 2 3 করে, হ্যাঁ। তো যাই হোক, সমস্যা নেই, খুব শীঘ্রই আমি এটা সিরিয়াল ধরে আপনাদেরকে দিয়ে দিব, যেন আপনাদের জন্য সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয় যে ক্লাসগুলো আপনি করতেছেন, সমস্যা নেই, হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। ওকে ফাইন, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।